অবশেষে নির্ধারিত হল নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। আগামী 17 ফেব্রুয়ারি নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে সারা দেশে যেমন উৎসবের আমেজ বিরাজ করছে, তেমনি প্রশাসনিক স্তরেও চলছে ব্যাপক কর্মতৎপরতা। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঠিকানা কোথায় হবে। দীর্ঘ 17 বছর বিদেশের মাটিতে নির্বাসিত জীবন কাটিয়ে নির্বাচনের মাত্র 1.5 মাস আগে দেশে ফেরেন তারেক রহমান। বর্তমানে তিনি গুলশানে তার মায়ের স্মৃতিবিজড়িত বাসভবন ফিরোজার পাশেই একটি বাড়িতে অবস্থান করছেন। তবে রাষ্ট্রীয় প্রোটোকল, সর্বোচ্চ নিরাপত্তা এবং দাপ্তরিক কাজের সুবিধার কথা বিবেচনা করে তার জন্য একটি স্থায়ী ও সুরক্ষিত বাসভবন নির্ধারণ করা অপরিহার্য হয়ে পড়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 5 অগাস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার দাবির মুখে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে জুলাই বিপ্লবের সেই উত্তাল স্মৃতি ধরে রাখতেই ক্ষমতার এই কেন্দ্রবিন্দুটি আর আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে যেখানে অবস্থান করছেন, সেই যমুনাই হতে যাচ্ছে আগামী দিনের প্রশাসনিক ক্ষমতার মূল কেন্দ্র। প্রধান উপদেষ্টা ভবনটি ছেড়ে দেওয়ার পরপরই সেখানে আধুনিক সংস্কার কাজ শুরু করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করে এটি সম্পূর্ণরূপে প্রস্তুত করতে অন্তত 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে গেছে। 300 আসনের জাতীয় সংসদে সরকার গঠনের জন্য যেখানে অন্তত 151টি আসনের প্রয়োজন, সেখানে বিএনপি এককভাবে 200-এরও বেশি আসনে জয়লাভ করেছে। 2/3 বেশি এই বিপুল জনসমর্থন দলটিকে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। এই বিশাল বিজয়ের পর তারেক রহমানই যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হচ্ছেন, তা এখন কেবলমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। প্রধানমন্ত্রীর আবাসন নির্বাচনে শুরুতে বেশ কিছু বিকল্প স্থান বিবেচনায় নিয়েছিল অন্তর্বর্তী সরকার। শেরেবাংলা নগরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয় সংলগ্ন এলাকাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলেছিল। এমনকি স্পিকারের বাসভবনকে সংস্কার করে একটি আধুনিক কমপ্লেক্স তৈরির পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর চলাফেরায় নিরাপত্তা ঝুঁকি এবং কৌশলগত সীমাবদ্ধতার কারণে উপদেষ্টা পর্ষদ সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তর গণভবনের পাশেই একটি নতুন বাসভবন নির্মাণের নকশা চূড়ান্ত করে। তবে সেই নতুন ভবন নির্মাণ সম্পন্ন করতে অন্তত 2 থেকে 3 মাস সময়ের প্রয়োজন। তাই বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধানে যমুনাকেই সবচেয়ে উপযুক্ত মনে করছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী এ বিষয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং স্বাচ্ছন্দ্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি যদি গুলশানের বাসায় থাকতে চান, তবে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা কিছুটা জটিল ও জনদুর্ভোগের কারণ হতে পারে। তাই হেয়ার রোডের এই ঐতিহাসিক ভবনটিই হবে সবচেয়ে যৌক্তিক সমাধান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তারেক রহমানের সিদ্ধান্তের উপর। প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলীয় নেতার আবাসন নিয়েও তোড়জোড় শেষ পর্যায়ে। রাজধানীর মিন্টো রোড ও হেয়ার রোডে মন্ত্রীদের জন্য 15টি বাংলো এবং বেইলি রোডে 30 জন মন্ত্রীর থাকার মতো অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হয়েছে। তবে এসব আবাসে কয়েকটিতে বর্তমানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা অবস্থান করায় সাময়িক আবাস সংকট দেখা দিতে পারে। অন্যদিকে হেয়ার রোডের ঐতিহাসিক 29 নম্বর ভবনটি দীর্ঘ 25 বছর পর আবারও কোনো বিরোধী দলীয় নেতার পদচারণায় মুখরিত হতে যাচ্ছে। সবশেষ 1996 সালে খালেদা জিয়া এই বাড়িতে অবস্থান করেছিলেন।